TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। বাসায় বসে আপনাদের লাইভে আসলাম, which is good। এবং সে কারণে ধন্যবাদও জানাচ্ছি, কারণ আবহাওয়াও খুব বেশি যে আমাদের পক্ষে আছে সেটিও নয়। বরফের চাদরে মোটামুটি নিউ ইয়র্ক ঢেকে গেছে, এবং সেই সাথে কোভিড মহামারীর প্রকোপ তো আছে। যেহেতু আমরা অ্যাটর্নি মঈন চৌধুরীকে পেয়েছি, দর্শক আমরা কথা বলবো আইনি বিষয়ে, অভিবাসন সংক্রান্ত। তবে আমাদের একটি বিষয় ভিত্তিক আলোচনা আছে, যেটি গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম, অনেকেরই ফোন পেয়েছি। সেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, এবং সেই সাথে কন্ডিশনাল গ্রিন কার্ড। তবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি একটু আজকের উল্লেখযোগ্য খবরের কিছু সারাংশ দর্শকদের সামনে তুলে ধরতে চাই, যেটি হচ্ছে স্টিমুলাস বিল নিয়ে যেটি আপডেট থাকে, যেটি গণমাধ্যম কর্মী হিসেবে সেই তথ্যগুলো শুরুতেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন আজকেও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে মানুষের হাতে $1400 পৌঁছে দেয় এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি, এবং এটি রাখতে তিনি কাজ করবেন। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি সমঝোতার ভিত্তিতে যেটি আলোচনা করে রিপাবলিকানদের যে বিরোধের জায়গাগুলো আছে সেগুলো নিয়ে তিনি আলোচনা করে সমঝোতার ভিত্তিতে তিনি এখনও আশাবাদী যে দ্বিদলীয় একটি করোনা রিলিফ প্যাকেজ সেটি পাশ হবে, সেটি তিনি এখনও আশা প্রকাশ করছেন। তবে মিট রমনি আজকে বিকেলে যেটি বলেছেন, রিপাবলিকান সেনেটর, তিনি বলেছেন যে একজন রিপাবলিকান আইন প্রণেতাকেও পাওয়া খুব কঠিন হয়ে যাবে এই বিলটি পাশের ক্ষেত্রে। কারণ আমরা জানি $1.9 ট্রিলিয়ন বিলের এই প্রস্তাবটিতে রিপাবলিকানরা এত বড় পরিসরে বিল আনতে বারবারই কিন্তু আপত্তি জানায়, এবং তারা কিন্তু ছোট পরিসরে বিলটির যেটি বারবার দাবি জানিয়ে আসছে। এবং আজকে দুপুরে যেটি হচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, সেখানেও তিনি জেন সাকিও বলেছেন যে করোনা ভাইরাস রিলিফ প্যাকেজ বাস্তবায়নে কিংবা এটি আমেরিকানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাইডেন এখন পর্যন্ত বদ্ধপরিকর আছে। এবং সাংবাদিকরা জানতে চেয়েছিল যে $2000 যে বিষয়টি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেহেতু $600 স্টিমুলাস চেক আগে মানুষের হাতে চলে গেছে, সেহেতু 1400 এবং 600 এই $2000 এভাবে তারা গণনা করছেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এই $1400 দেওয়া হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনো নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে, এবং আমরা যখন বিল আকারে পাবো তখন এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং সেই সাথে এই $1.9 ট্রিলিয়ন যেমন $15 ন্যূনতম মজুরির বিষয়টি আছে, করোনা ভ্যাকসিন রিলিফের বিষয়টি আছে, বেকার ভাতা সেপ্টেম্বর পর্যন্ত আছে, বাড়ি ভাড়ার বিষয়টি আছে। তবে আমরা আশাবাদী যে এই বিলটি আলোর মুখ দেখবে, কারণ হাউস এবং সেনেট এখন ডেমোক্রেটদের দখলে। এবং বারবার কিন্তু জো বাইডেন প্রশাসন একটি কথাই ইঙ্গিত দিচ্ছে, যদি রিপাবলিকানদের কাউকেই না পান তবে হাউস এবং সেনেট ডেমোক্রেটরাই এটি এগিয়ে নিয়ে যাবেন বাস্তবায়নের আলোর মুখ দেখার জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে যেতে চাই যে গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, শুরুতেই আপনি কি বলবেন যে আমাদের আজকে একটি নির্ধারিত বিষয় আছে? ধন্যবাদ। আমি গত সপ্তাহে আপনাদের যে এপিসোডে ছিলাম, এখানে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অনেক প্রশ্ন এসেছে। প্রশ্ন করার পরবর্তীতে আমাকে অনেকেই কল করে বলেছে যে আলোচনাটা একটু বিশদভাবে করার জন্য, তারা যেন জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। তো আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, আমি শুরু করতে পারি। আপনি শুরুতে একটু ভূমিকায় প্রসঙ্গে আপনি যদি তুলে ধরতেন তথ্যগুলো, সেটি ভালো হয়। তারপরে আমি প্রশ্ন আকারে আপনাকে জানতে চাইবো আপনার কাছে। আচ্ছা, গত পর্বে যেটা বলেছিলাম, যারাই বিবাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন, হাজব্যান্ড অথবা ওয়াইফ, তারা দেশ থেকে যদি বিয়ের যদি বয়স 2 বছর হয়, বা এখানে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে, যদি বিয়ের বয়স যদি 2 বছর হয়, তখন তাদেরকে ইমিগ্রেশন অফিসার 10 বছরের গ্রিন কার্ড দিয়ে থাকে। আর বিয়ের বয়স যদি 2 বছরের কম হয়, তখন তাদেরকে 2 ইয়ার্সের কন্ডিশনাল গ্রিন কার্ড দিয়ে থাকে। এটাকে আবার তখন দেওয়ার সময় তারা বলে দেয় যে যদি গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়, তখন তাদেরকে 2 বছরের 3 মাসের আগে, 3 মাসের ভিতরে তাকে ওইটা উইদিন 3 মান্থস অফ লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে আর কি
উনিকে এটা রিনিউ করতে হবে। রিনিউ বলতে রিমুভ করতে হবে কন্ডিশন। রিমুভ না করলে তার স্ট্যাটাসটা অবৈধ হয়ে যাবে, তাকে আবার রিনিউয়াল প্রসিডিং এ ফেলে দেওয়া যাবে। অনেকে জিনিসটা বুঝে না, মনে করে যে গ্রিন কার্ড যেহেতু পেয়ে গেছে আর হয়তো কিছুই করতে হবে না, তখন তার নির্দ্বিধায় কাজকর্ম করতে থাকে। একটা সময় পরে দেখা যায় যে গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, তখন তারা তড়িঘড়ি করে গ্রিন কার্ড রিনিউ করার চেষ্টা করে। কিন্তু ওই ক্ষেত্রে হয় কি, যদি আপনি 2 বছর টার্মের পরে করেন, তখন হয় কি তারা এক্সপ্লেনেশন চাবে যে কেন আপনার নির্ধারিত সময়ের ভিতরে ইমিগ্রেশন ফাইলটা আপনি করেন নাই। যদি না করার কারণে তারা যদি অ্যাপ্লিক্যান্ট কোনো ধরনের মানে সিরিয়াস কজ দেখাতে না পারে এবং সন্তোষজনক কোনো বিষয় দেখাতে না পারে যেই কারণে তারা এটা টাইম মতো ফাইল করতে ব্যর্থ হয়েছে, তখন তারা ডিনাই করে দেয়। তখন তার একটাই অপশন থাকে, হয়তো তাকে রিমুভাল প্রসিডিং এ ফেলে দেবে, অথবা সেই অ্যাপ্লিক্যান্ট আবার নতুন করে, যদি ওই স্বামী বা স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে, তখন তারা আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে হতে পারে। এবং যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, তখন তারা আবার নতুন করে গ্রিন কার্ডের আবেদন করতে পারে, তখন 10 বছরের গ্রিন কার্ড পাবে। এখানে অনেকেই সংকুচিত হয়ে যায়, কারণ মনে করে 2 বছরের গ্রিন কার্ড পাওয়ার পরেই তাদের মনে হয় বৈবাহিক সম্পর্কটা আগের মতো না থাকলেই চলে, কারণ গ্রিন কার্ড যেহেতু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি সবসময় বলতে চাই, বিবাহের পরবর্তী যে আচার ব্যবহার এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, ওইটার উপর তারা নির্ধারণ করে বিয়েটা কতটুকু তারা মানে গুড ফেইথ ম্যারেজ ছিল, তারা এটা যাচাই বাছাই করে। এক্ষেত্রে বলা যায় জয়েন্ট ট্যাক্স রিটার্ন, তারপরে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে যদি সন্তান থাকে একসাথে, একই বাবা মায়ের ঘরে সন্তান থাকে, তারপরে ইউটিলিটিস বিল, ব্যাংকের কমিং লিঙ্কস, আপনার একই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা লেনদেন হচ্ছে কিনা, তারপর একই বাসায় থাকে কিনা, তাদের সব কিছু বিবেচনা করা হয়। যদি এই ক্ষেত্রে কোনো কারচুপি পাওয়া যায়, যে মনে হয় যে তারা সঠিকভাবে জিনিসগুলো করে নাই, দেখেন যার স্বামী স্ত্রী অনেকেই 20 বছর যাবৎ বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু কারোর সাথে জয়েন্ট কিছু নাও থাকতে পারে। কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রটা ভিন্ন। ইমিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টদের প্রুফ করতে হবে, তারা ধরে নেয় যে তাদের বিয়েটা হয়তো গুড ফেইথ ম্যারেজ না, কিন্তু অ্যাপ্লিক্যান্টকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমার বিয়েটা গুড ফেইথ ম্যারেজে ছিল। এবং আরেকটা বিষয় আপনি যেটা প্রথমেই বলেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স, যদি কোনো ক্ষেত্রে এই 2 বছর টার্মের ভিতরে কন্ডিশনের থাকা অবস্থায় যদি তাদের মধ্যে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ মারামারি কাটাকাটি এরকম কোনো অভিযোগ থাকে, কোনো অ্যারেস্ট হয়, কোনো অর্ডার অফ প্রোটেকশন থাকে, বা কোনো ধরনের ভায়োলেশনের পরে, তখন তারা কিন্তু ইজিলি আর রিনিউ করা সম্ভব হয় না। কথাগুলো বুঝেছেন আপনি? আমার মনে হয় স্কাইপে একটু ভেঙে ভেঙে আসে, জন্য না, শেষের কথাটি শুধু আমরা শুনতে পারিনি, তবে আপনার কাছে আমরা দুটো ভাবে আমি এটির ব্যাখ্যা চাই। তার কারণটি হচ্ছে, আপনি খুব সুন্দর করে ভূমিকাতে বলেছেন যে তথ্যগুলো যে কি হয়, কি হতে পারে, তবে আমরা সমস্যা এবং সমাধান এই দুটো পথ নিয়ে বিশেষ করে আলোচনা করতে চাই। কারণ এই বিষয়টি এত স্পর্শকাতর, অনেক সময় অনেকে মুখ বুজে অনেক কিছু সহ্য করে। সেটি শুধু একজন নারীর ক্ষেত্রে নয়, একজন পুরুষও কিন্তু হয় যে এমন ঘটনা আছে সে কাউকে শেয়ার করতে পারে না, কিন্তু দিনের পর দিনে একটি পর্যায়ে কিন্তু যখন এমন পরিস্থিতি তৈরি হয়, যেটি আপনি ভায়োলেন্সই বলেন, ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যার ফলে কিন্তু বিপদে পড়ে অনেকে। এবং যদি বাচ্চা থাকে, সে বাচ্চাটির বিপদ কিন্তু আরো ভয়াবহ হয়। আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আজকে, ডোমেস্টিক ভায়োলেন্স বলি, যে এই বিষয়টির সমস্যা আসলে তৈরি হয় কোথা থেকে? মানে আপনি তো অনেক পর্যবেক্ষণ করেছেন, অনেক কেস স্টাডি দেখেছেন, এটি একভাবে বলা কিংবা বাইরে থেকে একজন বলা, আর আপনি যেহেতু অ্যাটর্নি, আপনার বলা কিন্তু একটু ভিন্ন। তো এই সমস্যাটি তৈরি হচ্ছে আসলে কোথা থেকে? তারপর আমি সমাধানের পথ আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। সমস্যাটি তৈরি হয় এক্সপেকটেশন থেকে। যখনই কারো কাছ থেকে কেউ বেশি এক্সপেকটেশন করে, তখনই যদি এক্সপেকটেশন ফুলফিল না হয়, তখনই কিন্তু হতাশা তৈরি হয়। আর হতাশা থেকেই যত মারামারি, গন্ডগোল, কাটাকাটি, গালিগালাজ সবকিছু হয়। কেউ হয়তো কারোর জন্য সমস্যাটা তৈরি হয় ফাইন্যান্সিয়াল কারণে, কারোর সমস্যা তৈরি হয় সামাজিক কারণে, কারো হয়তো পারিবারিক সমস্যা, হয়তো হাজব্যান্ডের বা ওয়াইফের মা বাবা, এখানে হয়তো মা বাবা, আত্মীয়স্বজন, ভাই বোন,
তারা হয়তো এটার মধ্যে কোনো তুচ্ছ ঘটনা নিয়ে যখন কথা কাটাকাটি হয় তখন অন্য থার্ড পার্সন, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন যদি এখানে ইনভলভ হয়, তারা কিন্তু আরো খারাপ আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় অনেকের আমেরিকায় মানুষ আসে খুবই সুখের স্বপ্ন নিয়ে আমেরিকায় আসে, সুস্বপ্ন নিয়ে আমেরিকায় আসে, যে বাচ্চা কাচ্চা, অনেকেই বলে যে ভাই আমেরিকা থেকে গেলাম শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের জন্য, কিন্তু আলটিমেটলি অনেকের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু ঠিক এখানে তাদের স্বপ্ন পূরণ হয় না। কেন হয় না? কারণ এখানে এসে যে কালচারটা তারা পায়, ওই কালচারটা কিন্তু বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না। অনেক ছেলে মেয়ে আমরা দেখেছি যদি বাবা মা যদি সঠিকভাবে পরিচালিত করতে না পারে, দেখা যায় বাবা ওই রকম শিক্ষিত না, মা ওই রকম শিক্ষিত না, অনেকে কিন্তু কম শিক্ষিত বাবা মায়ের ঘরে অনেক ছেলে মেয়ে আমি দেখেছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পায়, আবার অনেকে দেখা যায় একেবারে মানে ড্রাগ এডিক্ট হয়ে যায়। ওই সব ক্ষেত্রে হতাশা থেকে, ফ্যামিলি ডিসপিউট সবকিছু থেকে তৈরি হয়। এইটার পরবর্তীতে দেখা যায় এটা হাতাহাতি মারামারির আকার ধারণ করে। আমি সবাইকে অনুরোধ করব, যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, ছেলে মেয়েদেরকে নিয়ে যদি সমস্যা তৈরি হয়, মুখ বুজে সহ্য করবেন না। আপনাদের ছেলে মেয়েদের জন্য এখানে গাইডেন্স কাউন্সিলর আছে, প্রতিটি স্কুলে কলেজে আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, তারা ওদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা করবেন। আর এটা এখানে অনেকেরই বাসাতে ছেলে মেয়েদের নিয়ে অনেক সমস্যা হতে পারে, কিন্তু এটার অর্থ না যে আপনি তাকে মানে একবার বাদ দিয়ে দিবেন বা সমাজে আপনার দাম কমে গেল। অনেকের হতে পারে এটা এই দেশ আমেরিকাতে 50% লোক মানসিকভাবে অসুস্থ সামহাও তারা হয়তো ডিপ্রেশনে ভুগে। অনেকেই আমেরিকাতে ডিপ্রেশনটা কমন ডিজিজ, সবারই অনেকেই ডিপ্রেশন আছে, কারো বেশি কারো কম, কেউ ডাইমেনশিয়া ভুগে, কেউ ভুলে যায়, তখন দেখা গেল যে ভুলে যাওয়া থেকে একটা সমস্যা তৈরি হয়। তো এইসব বিষয় নিয়ে আমি সবাইকে অনুরোধ করব, আমরা অনেক বাংলাদেশিরা দেখি, অনেক ছেলে মেয়ে দেখি, আমার কষ্ট লাগে যাদের মা বাবারা দুঃখ প্রকাশ করে, কিন্তু তারা হয়তো নিজেদের কন্ট্রোল নাই। দেখে তো আপনারা যদি আত্মীয়স্বজন কেউ থাকে যারা একটু শিক্ষিত বা পরিবেশ বুঝে, তাদের সাথে কনসাল্ট করেন। আপনারা নিজে নিজে সব লুকিয়ে রাখবেন না, কনসাল্ট করলে হয়তো একটা ভালো সমাধান আসতে পারে। এমনও আমি দেখেছি অনেক বাবা আমার কাছে কল করে যে ভাই আমার ছেলেটাকে থানায় দিয়ে নিয়ে আসবো, কিভাবে দেবো, হসপিটালে দিয়ে যাচ্ছে কিভাবে দেবো। এতে দুঃখের আর কিছু হতে পারে না। তো আমি চাই যে আপনারা দোয়া করি এবং আশা করি আপনারা সবাই আপনাদের নতুন প্রজন্মকে নিয়ে ভাববেন এবং তাদের সাথে সময় দেবেন। এবং মা, যে সব মায়েরা ঘরে আছেন, তারা বাচ্চাদের সাথে আলাপাল ফ্রিলি কথাবার্তা বলুন, নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করবেন। বাচ্চারা যেন কালচার বুঝে, কালচারের সাথে থাকলে, মায়ের বাবার সাথে থাকলে বাচ্চাদের এই অন্যদিকে যাওয়ার সুযোগ কম থাকে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কয়েকটি উদাহরণ আপনার সামনে তুলে ধরতে চাই। গণমাধ্যম কর্মী হিসেবে আমিও অনেকের কেস দেখেছি। সেটি হচ্ছে যদি এমনটি হয় সেটির সমাধান কিংবা এই বিষয়ে আপনার মন্তব্যটি আমি নিব। যেমন একটি উদাহরণ হচ্ছে এখানে 3 ভাই, আমি প্রত্যেকটি প্রফেশনের প্রতি আমি শুরুতেই বলে নিই যে সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা রেখে বলছি যে ট্যাক্সি চালায় 3 ভাই মিলে, স্বাভাবিকভাবে বাড়ি গাড়ি করা কোনো সমস্যা না, এবং এখানে তারা বড় হয়েছে কিন্তু হাই স্কুলও পার হয়নি। কিন্তু তারা যখন বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে আসছে, একজন ইউনিভার্সিটির ছাত্রীকে বিয়ে করে নিয়ে আসছে, তার কারণটি হচ্ছে বিয়ের সময় তারা বলেছে যে আমেরিকাতে ছেলে চাকরি করে এবং আমেরিকাতে বাড়ি গাড়ি সব আছে। আপনি জানেন এখানে বাড়ি গাড়ি যেটি সে পরের বিষয়। তো এই যে শিক্ষাগত একটি ব্যবধান আছে। আরেকটি কেস আমি বলি, এখানে হয়তো কেউ পড়তে এসেছে, তার স্ট্যাটাসটি দরকার, তখন হয়তো সে আরেকজনকে বিয়ে করছে। এগুলো কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা। আমরা তো আপনি যতটা আমরা এগুলো কিন্তু কমপ্লিকেটেড সিচুয়েশনগুলো তৈরি করি, তখন না বুঝেই সে কাগজের জন্য একজন আরেকজনকে বিয়ে করছে এবং জানে যে এটি কিন্তু, কারণ বিয়েটা শুধু তো 2 পরিবার নয়, 2 জন মানুষের মনস্তাত্ত্বিকভাবেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে। তো এই সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায়? এই সমস্যার সমাধান মূলে যেতে হবে। অনেকে যেমন বিবাহ বন্ধনে আবদ্ধ এজ ডিফারেন্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বিভিন্ন কালচারে বিয়ে করে। অনেকে বাংলাদেশে এখন ট্রেন্ড হচ্ছে কি, আমি মুসলিম হলেই বিয়ে করবো, দিস ইজ নট দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং। অনেকে বলে কি যে একটা মুসলিম ছেলে হোক, মুসলিম মেয়ে হোক, তাহলেই চলবে। তখন দেখা যায় কালচারাল ডিফারেন্সটা অনেক বড় আকারে ধারণ করে। সবার সাথে আগে একটা সময় ছিল
যে অনেকে হয়তো একা থাকতো আমেরিকাতে, সে একাই থাকতো এবং তার কোনো বাবা মা ভাই বোন কেউ এখানে থাকতো না, সে একটা কালো মহিলা বিয়ে করে বা সাদা বিয়ে করে সে কিন্তু খুব ভালোভাবে সংসার করতো। এখন যে সমস্যাটা হচ্ছে কি, একজন যদি মহিলা বা পুরুষ যদি অন্য ভিন্ন কালচারের মেয়েকে বা ভিন্ন ভাষাভাষী ছেলে মেয়েকে বিয়ে করে, তখন সে করে কি তার নিজের কালচারে যখন নিয়ে আসতে চায়, তার সবাই কিন্তু ইংলিশ বলতে পারে না, বাংলা ইংলিশে অভ্যস্ত না, ওয়েস্টার্ন কালচার অভ্যস্ত না, কেউ হয়তো হিজাব পরে, তখন ওই গ্রুপটা কিন্তু তাকে পছন্দ করে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ফ্যামিলিগত কারণে একটা সময় পরে আর 10-20 বছর পরে দেখা যায় তাদের একটা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষাগত যোগ্যতা খুবই ইম্পর্টেন্ট। একজন হতে যে মেট্রিক পাস ছেলে যদি একটা অ্যাটর্নিকে অথবা লয়ারকে বাংলাদেশ থেকে অ্যাডভোকেটকে বিয়ে করে, তার সাথে অ্যাডজাস্টমেন্টটা খুব সহজে হবে না, কারণ উচ্চাকাঙ্ক্ষাটা থাকে যে অ্যাডভোকেট অথবা যে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, তার উচ্চাকাঙ্ক্ষা থাকে, এবং যে ট্যাক্সি ড্রাইভ করে তার কিন্তু সময়ের ব্যবধানটা হয়ে যায়। তা আমাদের উচিত হবে সমানে সমানে থাকা, এবং এমন না যে সব সময় হবে, কিন্তু যদি কেউ গ্যাপটা ফিল আপ করতে পারে দেন ইটস ফাইন। অনেকে হচ্ছে কি অনেক শিক্ষিত লোক কিন্তু প্রয়োজনের তাগিদে এখানে অড জব করে, তারা কিন্তু আবার খুবই সম্মানিত প্রফেশনাল, দেওয়া ওকে, তারা বুঝে যে তারা কালচারটাও বুঝে, হয়তো সাময়িক একটা অন্য প্রফেশনে আছে, তার মানে না যে সেই প্রফেশন সারা জীবন যে থাকবে, সে কিন্তু আলটিমেটলি একটা ভালো প্রফেশন চলে যাচ্ছে। তার জন্য আবার শিক্ষা অ্যাডজাস্টমেন্ট হয়, পরিচয় করে হয়, আসলে ভাবা এবং কাজে বলা মনে কি আমি একটা ইসলাম ধর্মের ছেলে বিয়ে করলাম, পাকিস্তান, কিন্তু ভাষাগত সমস্যা আর পারে না, বিষয় ভাবছি। এবং আরেকটি বিষয় আপনার কাছে আরেকটি উদাহরণ আমি আজকে কিন্তু আইনের বাইরে চলে আসছে, আমাকে আবার মানুষজন ভুল না বুঝে। না না না, ভুল না, এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আইনি বিষয়ে আইনি পরামর্শ আমি প্রশ্নও নিব, তবে আরেকটি বিষয় ইঙ্গিত করতে চাই যেটি খুব কঠিন সত্য, কিন্তু যেটি বলা খুবই স্পর্শকাতর, অ্যাটর্নি মঈন চৌধুরী। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের যেহেতু বাংলাদেশেও দর্শক আছে, শুধু আমাদের নিউ ইয়র্ক নয়, বাংলাদেশ থেকেও মানুষজন দেখে, আমেরিকান ছেলে কিংবা আমেরিকান মেয়ে, এটি শুনলে বিয়ের জন্য বাবা মা আর কোনো কিছু যাচাই বাছাই করার প্রশ্নই আসে না, বিয়ে দিয়ে দিতে চান। বিয়ে তো আর জামা কেনা নয় যে আজকে আমি একটি কিনলাম, পছন্দ হলো না, কালকে আরেকটি। তো এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এত হালকাভাবে সিদ্ধান্ত নেওয়া, শুধু একটি যোগ্যতার উপরে, যে মেয়েটি হয়তো পাসপোর্টধারী আমেরিকান কিংবা ছেলেটি হয়তো পাসপোর্টধারী কিংবা গ্রিন কার্ডধারী, তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো সবাইকে সচেতন হওয়া উচিত। আমেরিকা হচ্ছে সোনার হরিণ, এখন সোনার হরিণ ধরতে সবাই চায়, কারণ আপনারা জানেন আমেরিকা আসতে 30-50 লক্ষ টাকা দিয়ে আমেরিকার গ্রিন কার্ড অনেকে পেতে চায়, কিন্তু সোনার হরিণ ধরার জন্য যদি কারোর জীবন যেন নষ্ট না হয়, এখানে আমরা সবাই যে ভালো এমন না, আবার সবাই যে খারাপ এমনও না, সবাই ভালো আছে, এখানে খারাপও আছি। সবার উচিত যাচাই বাছাই করে সমানে সমানে সম্পর্কটা তৈরি করা। কিন্তু ভালোবাসা যদি থাকে, কেউ যদি কাউকে ভালোবাসে, এখন অনলাইনে ভাইবারে, হোয়াটসঅ্যাপে, বাংলাদেশে ইমো চলে, স্কাইপে, কত কিছুতে, যদি কেউ কাউকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, অবশ্যই অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু জোর করে কাউকে চাপিয়ে দিবেন না, বা লোভের বশবর্তী হয়ে কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেওয়া উচিত না। এটা আমি মনে করি এটা সবারই নৈতিক দায়িত্ব। কিন্তু ভালোবাসার কিন্তু বয়স নাই, ভালোবাসা 20 বছরের সাথে 40 বছরের হতে পারে, 60 বছরের সাথে 40 বছরের ভালোবাসা হতে পারে, এটার মধ্যে কোনো বাধা নাই, কিন্তু জোর করে কাউকে চাপে দেওয়া যাবে না। আর সেটির অন্য বিষয় যে বলাই হয় যুদ্ধ এবং ভালোবাসার ক্ষেত্রে কোনো কিছুই বাধা মানে না, কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি কঠিন বাস্তবতা, বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য অনেকেই মুখ বুজে সহ্য করেন, সেটি ছেলে হোক মেয়ে হোক। দূর দেশে বাংলাদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে আসেন, আসার পরই 2 বছরের মাথায় কিংবা 1 বছরের মাথায় স্বপ্নটি ধূলিসাৎ হয়ে যায়। আমরা একটু প্রশ্ন নিই। জি, আবার অনেকে কিন্তু টার্গেট করে আসে, টার্গেট করেই আসে, অনেকে কিন্তু টার্গেট করছে, কিন্তু অনেকে মনে আছে ছেলে মেয়ে, অনেকেই আপনার সতর্ক থাকতে হবে, অনেকেই আছে ছেলে অথবা মেয়ে, তারা দেখা গেল তারা জানে যে 2 বছর পরে সে কিন্তু বাংলাদেশ থেকে বসে আমেরিকার সম্পর্কে তার খবর অনেক বেশি রাখে। সাধারণ লোক তার সময় পায় না, কিন্তু তারা অনেক ইন্টারনেটে অনেক খবর পাওয়া যায়, তারা টার্গেট করে 2 বছর পরে সেখানে থাকবে না। তো এটা আপনাদেরকে যাচাই করতে হবে, বুঝতে হবে আসলে থাকবে কিনা।
সেটি যে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়টি আছে, বোঝাপড়ার বিষয় আছে, কারণ এটি একদিনের বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়, যার সাথে সম্পর্কটি সারা জীবন রাখারই কিন্তু পণ করা হয় শুরুতে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা আসব আমাদের যে বিষয়টি আছে, খুবই স্পর্শকাতর বিষয়, কিন্তু এটি নিয়ে আলোচনা করা দরকার। কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্ন করতে হবে। ওকে, নুসরাত জাহান। আমার কোশ্চেন হচ্ছে, আমার আম্মু 2017 শেষের দিকে আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে, তো এখন কাগজপত্র আসছে যে রিকোয়েস্ট ফর এভিডেন্স। তো আমি ওর ওর আমার আম্মুর কি বলে এটা, ওই যে সরি সব দিয়েছেন তাই তো? ওকে, হ্যাঁ, রিকোয়েস্ট ফর এভিডেন্স লাইক লেট রেজিস্ট্রেশনের জন্য ওরা ডিএনএ টেস্টের জন্য বলছে, অথবা লেট রেজিস্ট্রেশন প্রুফ দিতে বলছে। তো আমি ডাইরেক্ট ডিএনএ টেস্ট দিয়ে দিচ্ছি। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি বর্তমানে আমার আম্মুর হোম কেয়ার করছি। আমার আম্মু 2017-তে আসছে, তো আমি 2018 থেকে হোম কেয়ার করছি। তো এখন আমি বর্তমানে যদি ট্যাক্স ফাইল করি আমার ভাইকে আনার জন্য, তাহলে আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি? ট্যাক্স ফাইল কি আমার আম্মুর নামে করতে হবে, বা এটা কি কোনো প্রবলেম করবে ওর ভিসা নিতে আমার ছোট ভাইয়ের জন্য? আচ্ছা, তিনি স্পন্সরের বিষয়টি জানতে চাচ্ছেন, কি বলবেন? ধন্যবাদ। এটা খুবই কমন প্রশ্ন এবং সবারই একই ধরনের প্রশ্ন। আপনি হোম কেয়ার করছেন মানে আপনি চাকরি করছেন। আপনি কিন্তু এখানে আপনার মা হচ্ছে একজন সরকার আপনার মাকে সাহায্য দিচ্ছে, কিন্তু আপনি চাকরি করছেন। আপনি কিন্তু W2 পাচ্ছেন একটা কোম্পানির মাধ্যমে। আপনার এমপ্লয়ার যেই হোম কেয়ার এজেন্সির মাধ্যমে আপনি বেতনটা পাচ্ছেন, তারা হচ্ছে আপনার এমপ্লয়ার, এবং আপনি সার্ভিসটা দিচ্ছেন আপনার মাকে। এটার সাথে কোনো লেনদেন নাই। আপনি দেখাবেন যে আপনি এমপ্লয়ি হচ্ছেন, ওই হোম কেয়ার এজেন্সি এমপ্লয়ি আপনি। আপনার মা যদি ইনকাম থাকে ট্যাক্স ফাইল করবে, ইনকাম না থাকলে ট্যাক্স ফাইল করবে না। ইটস ভেরি সিম্পল। আপনার যে ইনকাম আছে আপনি ট্যাক্স ফাইল করবেন। মাকে ডিপেন্ডেন্ট দেখাবেন কিনা আমি জানি না, এটা আপনার বিষয়। ডিপেন্ডেন্ট দেখালে হয়তো অনেকে বেনিফিট পায়, অনেকে আবার মনে করে ইনকাম বেশি থাকলে ডিপেন্ডেন্ট না দেখালে চলে। ডিপেন্ড করে আপনার কয়জন আপনার ডিপেন্ডেন্ট আছে। এটা আপনি ট্যাক্স প্রফেশনালের সাথে কথা বলবেন। আমি ট্যাক্সের কাজগুলো করি না, আমরা শুধু অ্যাক্সিডেন্ট কেস আর ইমিগ্রেশন কেস করি। আইনি বিষয়ে যে পরামর্শ, সেটি অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছ থেকে আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মঈন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি, আমরা ভালো আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমার দুটো কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হচ্ছে যে আমি এই আমেরিকাতে আসছি 2019-এ। তো এরপরে আপনাদের এই টিভিএন থেকে সবকিছু দেখা এবং শেখা সবকিছুই। তো আমি আমেরিকা আইন সম্বন্ধে কিছুই আমার জানা ছিল না, আপনাদের কাছ থেকে জেনেছি আর কি। যাই হোক, তা মঈন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, মঈন ভাই, আমি এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছি। তো এখন এই নিউ ইয়র্কে, আজকে আমি এখনো নিউ ইয়র্কে আছি। তো নিউ ইয়র্কে এখন থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু প্রবলেম অফ ফিনান্সিয়াল প্রবলেম, না? সো এখন আমি চাচ্ছিলাম যে আমি বাফেলোতে শিফট করবো, কারণ ওইখানে আপনার হাউস রেন্ট কম, বা ওইখানে থাকাটাও একটু কনভিনিয়েন্ট আমার জন্য। সো আমি আমার উকিলের সাথে কথা বলেছি, ও বলতেছে যে আপনার আপনার কোড চেঞ্জ হয়ে যাবে নাকি, ওইখানে গেলে পারে আমার কোড চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি যদি কোড চেঞ্জ না করি তাহলে কি সমস্যা হবে? আমি এখানেই কোড থাকলাম না, কিন্তু আমি থাকলাম বাফেলোতে, এটা কি সম্ভব? এক। আর দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্স জমা দেওয়ার লাস্ট ডেটটা কবে? 12 তারিখ তো শুরু হচ্ছে, কিন্তু এটা ইন্ডিং ডেটটা কবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনি যখনই অ্যাড্রেস আপনি চেঞ্জ করেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য এলপিআর, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, আমরা যাকে গ্রিন কার্ড বলি, এবং যারা এখানে যে কোনো ধরনের প্রোগ্রামে আছেন, অ্যাসাইলাম অথবা যে কোনো ধরনের ভিসায় আছেন, যদি অ্যাড্রেস আপনার চেঞ্জ হয় উইদিন 10 ডেজ আপনাকে AR11 একটা ফর্ম ফিল আপ করে পাঠাতে হয়। এটা বাধ্যতামূলক। এটা না পাঠালে এটা একটা ক্রাইম, এটা হচ্ছে মিসডিমিনার। তারা যেহেতু আপনাকে খুঁজে পাবে না, তা আপনাকে অবশ্যই এটা পাঠাতে হবে। এটা পাঠালে পরে অটোমেটিকলি আপনার সার্ভিস সেন্টারে থাকলে, যদি আপনি অ্যাসাইলাম সিস্টেম আপনি জানান, তখন আপনার ওই যে এলাকায় যাবেন ওই এলাকায় কেসটা চলে যাওয়ার কথা। আর কোর্টে যখন কেস থাকে, তখন আপনি কোর্টে যদি মোশন করেন তখন চেঞ্জ হবে। এছাড়া আপনি অন্য স্টেটে গেল, যে স্টেটে কেসটা ছিল ওই স্টেটে আপনি কেস রাখতে পারেন। আপনার কেসটা কোন অবস্থায় আছে আমি জানি না। অবশ্যই আপনি আপনার অ্যাটর্নির পরামর্শ নেওয়া উচিত, কারণ এই ক্ষেত্রে আমি যখনই
কারো কোনো ডাক্তার থাকে, অন্য ডাক্তার যেমন পরামর্শ দেওয়া উচিত না, ঠিক তেমনি উইথ ডিউ রেসপেক্ট যদি আপনাদের কোনো অ্যাটর্নি থাকে ওদের সাথে, যেহেতু সে আপনার ফাইলটা হ্যান্ডেল করে, তার পরামর্শ নেওয়া আপনার উচিত। কারণ তার পরামর্শের বাইরে আমি যদি কোনো পরামর্শ আমরা দেই তখন একটা কনফ্লিক্ট হয়ে যাবে, যেহেতু সে আপনার কেসটা, সি ইজ রেসপন্সিবল টু গিভ ইউ এনি অ্যাডভাইস। এবং যার ব্যক্তিগত, যেহেতু তার ট্যাক্স মানে আমি বলবো যে কেস ফাইলটি আছে, যিনি ব্যক্তিগত অ্যাটর্নি তিনি অনেক দিক বিবেচনা করেই কিন্তু উত্তরটি দিবেন সে বিষয়ে আমরা এই অনুষ্ঠান থেকে সাধারণ। তবে আপনাকে ধন্যবাদ, আপনি TVN 24 নিয়মিত দেখেন এবং আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করতে। আরেকটি তার প্রশ্ন ছিল ট্যাক্স ফাইলের ডেডলাইন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি দিয়ে দিই তথ্যটি, এটি সাধারণ তথ্য, সেটি হচ্ছে এপ্রিলের 15 তারিখ, যেটি হচ্ছে এপ্রিলের মাঝামাঝি শেষ হবে এবারে 2021 সালে ট্যাক্স ফাইলের। তবে এর আগে 12 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে ফেব্রুয়ারি, এবং আমরা চেষ্টা করব এই ট্যাক্স সিজনে, পুরো ট্যাক্স সিজনে কিভাবে করবেন বিভিন্ন পরামর্শ নিয়ে TVN 24 এর নানা আয়োজন থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ TVN 24 সবসময় আমরা চেষ্টা করি আইন, ট্যাক্স, সেই সাথে রাজনীতি সবকিছু নিয়ে আপনাদের তথ্য উপস্থাপন করতে। কে আছেন এই পর্যায়ে আমাদের সাথে? আমি চাচ্ছিলাম বিষয়ভিত্তিক কথাটা বলতে। জি জি, অ্যাটর্নি মঈন চৌধুরী, ভালো হয় বিষয় ভিত্তিক আমরা চাইবো যে ওই বিষয় ভিত্তিক দর্শকরা প্রশ্ন করবেন, কিন্তু এক একজনের এক এক প্রশ্ন থাকে এবং সবাই অনেক অপেক্ষা করে থাকেন অ্যাটর্নি মঈন চৌধুরী এই প্রোগ্রামটার জন্য, 7টার প্রোগ্রামের জন্য। কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে হাফিজুর রহমান। জি জি আমার ভাইয়া, দুইটা কোশ্চেন আপু। প্রথম কোশ্চেন হচ্ছে আমার আম্মার জন্য। আমি ওনার গ্রিন কার্ডটা 10 বছর হয়ে গেছে, আগামী মার্চে ওটা এক্সপায়ার হয়ে যাবে। আমি এটা অ্যাপ্লাই করে ফেলছিলাম, আজ থেকে 4 মাস আগে আমি অ্যাপ্লাই করছি। করার পরে ওরা আমাদের যে রিসিভ লেটারটা দিয়ে দিচ্ছে আর বলছে যে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্টের জন্য ওয়েট করার জন্য। তো 4 মাস হয়ে গেছে, এখনো কোনো ফিঙ্গারপ্রিন্টটা পাই নাই। তো ওনার শরীর বেশি ভালো না, উনি দেশে চলে যাবেন, তখন কি করতে পারি? মানে উনি যাওয়ার জন্য খুবই ব্যস্ত, উনি চলে যাবেন। আরেকটি প্রশ্ন। আর আমার আরেকটা প্রশ্ন, আমার ভাই বোনদের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, ওদের অ্যাপ্লাই ছিল 2007 এর। তো ওদের গত বছর 2020 জুনের দিকে সব কাগজপত্র চাইছি, ওগুলো আমি সাবমিট করে ফেলছি সবগুলা। আমি শুধু ওয়েট করতেছি ওদের ইন্টারভিউর জন্য, মানে কত মাস লাগতে পারে। আচ্ছা, কি বলবেন? সাবমিট করা হয়ে গেছে। ধন্যবাদ। আপনার দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনার মা উনি যদি এখন দেশে চলে যায় তাহলে অ্যাপ্লিকেশনটা অ্যাবান্ডন হয়ে যাবে, কারণ গ্রিন কার্ডে আপনি রিনিউ করে অ্যাপ্লাই করেছেন, আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তাহলে গ্রিন কার্ড রিনিউ হবে না। যদি গ্রিন কার্ড ছাড়া আপনি দেশে যান, কোনো কারণে যদি আপনি না আসতে পারেন, গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি না আসেন, তাহলে কিন্তু আপনার আসাটাই অনেক কষ্ট হয়ে যাবে। তো ইউ বেটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়ার পরে, হয়তো আপনি মার্চের ভিতরে চলে গেলেন, তখন ফিঙ্গারপ্রিন্ট যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার বাসায় গ্রিন কার্ড ডেলিভারি হবে, তখন আপনি হয়তো কেউ সাথে নিয়ে গেল অথবা তাকে মেলে পাঠাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর সেকেন্ড প্রশ্নটা ছিল আপনার 2007 সালের ভাই বোনের অ্যাপ্লিকেশন। এখন যেহেতু ভিসা এখনো বন্ধ আছে, আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষা, যেহেতু সব কাগজপত্র আপনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন, আপনি অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নাই, যেহেতু আপনার সময় খুব শীঘ্রই চলে আসবে। আমরা একটি জি 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 মঈন চৌধুরী বলছেন, আপনি বলেন, বিরতির পরে আবার কথা বলবো। হ্যাঁ, বিরতির পর কথা বলবো। এবং একটি অনুরোধ, যেহেতু অ্যাটর্নি মঈন চৌধুরী বারবার বলছেন যে যেহেতু আমরা ডোমেস্টিক ভায়োলেন্স এবং কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে কথা বলছি, এই বিষয়ভিত্তিক প্রশ্ন যদি থাকে সেটিও কিন্তু আমরা চাইবো যে বিস্তারিতভাবে আলোচনা করতে এবং সেই প্রশ্নের উত্তরটি দিতে। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা যে বিষয় প্রসঙ্গে ছিলাম, আপনার কাছ থেকে আবারও যেতে চাই, আপনার একটু বিষয় ভিত্তিক আমি বলবো বিশ্লেষণ নিয়ে, তারপর আমি আবার প্রশ্ন নিব। সেটি হচ্ছে সমাধানের পথ। আপনি অনেকগুলো বলেছেন, তবে যেগুলো না বুঝে করা কিংবা অন্ধভাবে করা কিংবা বুঝেই শুধু আমেরিকাতে একদম আমি বলবো যে অসামঞ্জস্যপূর্ণ একটি বিবাহ সম্পন্ন করা, তো সেই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? আমার পরামর্শ হলো, এখন ডিজিটাল যুগ, আপনারা সবকিছু একটি ফিঙ্গার টিপসের মধ্যে সবকিছু আপনারা পেতে পারেন, খবর নিতে পারেন, সবকিছু জানার পরে যা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আমার প্রথম এবং সবার কাছে অনুরোধ, আপনারা মানে ইনফর্ম ডিসিশন নেওয়া উচিত। আপনারা যেন ডিসিশনটা নেন সবকিছু জেনে শুনে, না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ইনফরমেশন ইজ দ্য কি, সবসময় ইনফরমেশনের উপর নির্ভর করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম নূপুর, এখানে
যে ঘটনাটা ঘটে অনেকগুলা কল পাই আমরা, যে এখানে পুরুষ নির্যাতিত হয়, ওয়াইফ স্ত্রী নির্যাতিত হয়, এমনকি সবসময় একই না যে শুধু মহিলা নির্যাতিত হয়, পুরুষও নির্যাতিত হয়, মহিলারও নির্যাতিত হয়। কিন্তু এখানে দেখা যায় কি বিভিন্ন কারণে আমাদের যে সামাজিক অবস্থা, কেউ হয়তো খুব বেশি নির্যাতিত হয়, কিন্তু সে মুখ বুজে সহ্য করে, কিছুই বলে না, মনে করে তার হাজবেন্ডের কষ্ট হবে। এটাও আমরা কোনোভাবে মানতে পারি না। কেন মানতে পারি না? কারণ এটা একটা অমানবিক একজন কম শিক্ষিত দেখে বা তাকে ডমিনেট করাটা ঠিক না। তার অনেকগুলো রাইটস আছে। তার রাইটস হচ্ছে সে পুলিশ কল দিতে পারে, বিচার করতে পারে, তার পক্ষে অর্ডার প্রোটেকশন নিতে পারে। কিন্তু এটাও আবার তার জন্য সমস্যা কি, যদি অর্ডার প্রোটেকশন নেয় তখন এই যে কর্মক্ষম একজন পুরুষ তার হাজবেন্ড, আর কেউ এখানে কাজ করে না, তখন এই মহিলাটা যাবে কোথায়? তার কিন্তু যাওয়ার জায়গা নাই। শেল্টারে নিয়ে গেলে তার কিন্তু আরো কষ্ট ছাড়া লাভ হয় না, কষ্ট ছাড়া কোনো সুখ হয় না। শেল্টার সবার জন্য না, শেল্টারটা হচ্ছে সর্বশেষ একটা স্থান যেখানে আপনার বিভিন্ন জাতি গোষ্ঠীর আপনারা বুঝে নিন, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক সবার সাথে থাকতে হবে। তো এটা আবার বাচ্চাগুলো এখানে যে সুস্থভাবে মানুষ হতে পারে না বাস্তবিক প্রেক্ষিতে। তো এটাও তাদের পক্ষে মানে মানে মেনে নেওয়া জানে যে তারা এখানে এসে কারণ নির্যাতনের শিকার হয়ে এইরকম ভাবে মানে শেল্টারে যাবে। তো এই ক্ষেত্রে সবারই উচিত, যারাই হাজবেন্ড বলেন বা ওয়াইফ বলেন, যে জায়গায় ডমিনেট করতে চায়, যার এই যোগ্যতা কম, তাকে কিন্তু তারা ডমিনেট করার চেষ্টা করে। তারপরে এই সব নির্দয় আচরণ করা বন্ধ করবেন। পুরুষের প্রতি অনুরোধ, মহিলাদের প্রতি অনুরোধ, সবসময় পুরুষরা নির্যাতন করে এরকম না, মহিলারা নির্দয় আচরণ করে। তো সবার প্রতি অনুরোধ, আপনারা কাউকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। সে একটু কম বুঝে, কম জানে বা আপনাকে একটু বেশি ভালোবাসে, এজন্য তার প্রতি আপনি নির্যাতন করবেন, এটা ঠিক না। কারণ সে কিন্তু ইচ্ছা করলে পুলিশ কল দিয়ে আপনাকে অ্যারেস্ট করাতে পারে, সেপারেট হতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যে নির্যাতিত, তার উচিত হবে আত্মীয় যদি কেউ থাকে, ধরেন এখানে ছেলে বা মহিলার ভাই, আত্মীয় স্বজন কেউ থাকতে হবে, তাদের কাছে প্রথমে বিচার দিয়ে, যেহেতু আপনি ছেলের ক্ষতি করতে চাচ্ছেন না, সামাজিক ভাবে যদি সমাধান করতে পারেন, আইনে কিন্তু এর কোনো বাধা নাই। কিন্তু দেখা গেল রাগের বশবর্তী হয়ে পুলিশ কল দিল, দুজনই অ্যারেস্ট হয়ে চলে গেল, তো বাচ্চাদের কিন্তু লাইফ এখানে আর সঠিকভাবে পরিচালিত হবে না। তো সবাইকে আমি সংযত জন্য অনুরোধ করি। কমিউনিটি অ্যাজ এ হোল আমরা কিন্তু কষ্ট লাগে, কারণ একটা সুখের স্বপ্ন নিয়ে সোনার হরিণ দেওয়ার জন্য এদেশে আমরা অনেকে আসার পরে দেখা যায় বিশৃঙ্খলার মধ্যে পড়ে, মানে স্বপ্ন তো পূরণ হয় না, দুঃস্বপ্নে চলে যায়। কারণ দেশে থাকলে তো ভাবে দেশে থাকলে খুব ভালো থাকতাম, এখানে এসে কষ্ট করলাম কেন। তো এই জিনিসটা যেন কারোর ক্ষেত্রে না হয়, এটা সবার প্রতি বিং এ মানে অ্যাটর্নি হিসেবে রিকোয়েস্ট করবো, এবং কমিউনিটির একজন সেবক হিসাবে এবং ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার ক্লাস হিসাবে সবাইকে বলবো, আপনারা এই জিনিসগুলা একটু চেষ্টা করবেন এক সংযত হওয়ার। আবার এই দেশে কিন্তু আমি বলি অনেকেই মানসিক রোগী, 50% লোকের সামহাও মানসিকভাবে অসুস্থ, কেউ হাই ব্লাড প্রেশার থেকে মানসিক অসুস্থ হয়ে যায়, কেউ হতাশাগ্রস্ত হয়। এগুলো আপনার চিকিৎসার মাধ্যমে সমাধান আছে। যখনই দেখবেন কেউ হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, দ্যাট মিনস তার সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। এই জন্য তাদের উচিত হবে পিসিপি থেকে সাইকোলজিস্টের রেফারেল নেওয়া এবং সাইকোলজিস্টকে কথা বলা। আর যদি ম্যারেজ নিয়ে কোনো সমস্যা থাকে, হাজবেন্ডের সমস্যা থাকে, আপনার ম্যারেজ কাউন্সিলিং যান। যদি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, অনেকে কিন্তু কথা বললে, যেমন আমাদের বয়স্ক যে চাচি, খালা, মামা, চাচা ওরা আছে, ফুফা, তারা যদি কথা বলেন, তারা কিন্তু অনেক সময় অনেক ভালো একটু উপদেশ দিতে পারে। ওইটা কিন্তু আমরা এক ধরনের ম্যারেজ কাউন্সিলের মতোই কাজ করি। ম্যারেজ কাউন্সিলে গেলে আপনার ঘন্টা $100 করে পে করতে হয়। যদি নিজেদের মধ্যে কেউ থাকে যারা কথা বললে আপনারা বুঝেন, তাদের সাথে কথা বললে কিন্তু অনেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। কাউকে আমি আবারও বলি, নিজের ভিতরে দুঃখ কষ্ট জমা রাখবেন না। দুঃখ কষ্ট জমা রাখতে গিয়ে একসময় মানুষজন ফ্রাস্ট্রেশন হয়ে খুব বেশি মানে প্রকাশ করা উচিত এবং সমাধানের পথটি খুঁজে নেওয়া উচিত। জি, যার মাধ্যমেই হোক সমাধানের পথটি আপনি খোঁজার কথা বলছেন, যে শান্তিপূর্ণ সহ অবস্থান সব জায়গায় কিন্তু প্রযোজ্য। আমরা জি আরেকটা জিনিস গ্রিন কার্ড বলবো, অনেক ভাবে কি যে গ্রিন কার্ড যদি ডিভোর্স হয়ে যায়, গ্রিন কার্ড মানে কন্টিনিউ হবে না। যদি আপনার বিবাহ হওয়ার পরে 2 বছরের মধ্যে
যদি বিবাহ ডিভোর্স হয়ে যায়, আপনার কিন্তু গ্রিন কার্ডে রিমুভ করা যায়, কোনো এটাতে কোনো বাধা নাই। শুধু আপনাকে প্রমাণ করতে হবে যে বিয়েটা আপনি ম্যারেজ ছিল, বিয়েটা উদ্দেশ্য ছিল সারা জীবন থাকবেন। বিয়ের 2 দিন পর ভেঙে যেতে পারে, কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে বিয়ে করার উদ্দেশ্য ছিল সারা জীবন একসাথে থাকবে, তাহলে এটাকে বলা যায়। ডিভোর্সটা হইতেই পারে, ডিভোর্স হলেও গ্রিন কার্ড রিনিউ করা মানে কন্ডিশন রিমুভ করা যায়, এবং নির্যাতিত হলেও রিমুভ করা যায়। এই ক্ষেত্রে অনেক প্রমাণাদি লাগে। যদি কেউ নির্যাতনের শিকার হন, যে ভিকটিম যারা, তাদের জন্য ছেলে হোক মেয়ে হোক, অনেকে ভাবে কি যে আমি ছেলে, আমাকে যদি নির্যাতন করে আমি কিভাবে বলবো, আমার তো বলার কিছু নাই, নির্যাতন করছে আমার, কিন্তু প্রমাণ করবে না। ছেলেরা যদি নির্যাতিত হয় তারাও কিন্তু গ্রিন কার্ড মানে কন্ডিশন রিমুভ করা যায়। এই ক্ষেত্রে পুলিশ রিপোর্ট লাগে, মানসিক অবস্থানের বিবরণ লাগে, কোনো উইটনেস লাগে, যদি অর্ডার অফ রিমুভ থাকে, কোনো ধরনের যদি আপনার অর্ডার অফ প্রোটেকশন থাকে ওটার কাগজ লাগে, কোনো ধরনের যদি ডাক্তারের কাছে গিয়ে থাকে, ডাক্তার কাছে ব্যাখ্যা করবে তার যে মানসিক অবস্থাটা, ওইটাও কিন্তু এক ধরনের মানে ডকুমেন্ট হিসেবে কাজ করে। এবং যদি কোনো আত্মীয়স্বজন বন্ধু কেউ তার অবস্থা জেনে থাকে, তারা কিন্তু এটা এফিডেভিট দিতে পারে। সবকিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব না, কিন্তু ইট শুড বি ফেয়ার এবং শান্তিপূর্ণভাবে সমাধানের পথটি খোঁজা, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। অ্যাটর্নি মঈন চৌধুরী, অনেকক্ষণ ধরে দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম মিস নূপুর এন্ড মিস্টার মঈন চৌধুরী, আপনাদের সবাই ধন্যবাদ এরকম একটা বা আমাদের কাছে এরকম একটা নন প্রফিট অনুষ্ঠান করার জন্য। অ্যাকচুয়ালি যে সচেতনামূলক, আমার ইমিগ্রেশন রিলেটেড 3টা কোশ্চেন আছে, বাট আমি দ্রুত করব। 2007 সালে আমি আমার 3 ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি। বড় ভাই ম্যারিড, ওনার ছেলে মেয়ে ছিল, সব ইনফরমেশন দেওয়া। ছোট 2 ভাই আনম্যারিড ছিল। তো মিডিয়াম ভাই, মেজর যে ভাই, ওর যে আনম্যারিড, উনি বিয়ে করছে। বিয়ে করার পরে ওইখানে একটা মেয়ে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি ওটা টিকে নাই। পরে উনি ওনার মেয়েকে নিয়ে চলে এসে, পরে ভাই আবার বিয়ে করছে, এখন ওনার একটা বয় হয়েছে। তো আমি ন্যাশনাল ভিসা সেন্টারে কথা বলছি, যা আমি ওর ইনফরমেশনটা আপডেট করি নাই, আনম্যারিড হিসেবে আছে। তো কথা বলছি ওদের সাথে, ওরা বলছে যখন এটা প্রসেস হবে তখন আমি সব ইনফরমেশন দিলে ইটস ওকে। সো ইন দ্যাট কেস ওয়েন দ্য প্রসেস হবে, আমি ওদের মানে সেকেন্ড ওয়াইফের নাম দিয়ে বা আগে ডিভোর্স ওইটা দেখায় সব ইনফরমেশন দিব। এতে কি কোনো সমস্যা হবে কিনা, এক। আর দ্বিতীয়ত, আমার বড় ভাইয়ের এক মেয়ে, ওর অলরেডি 20 বছর, তো ও আনম্যারিড, তো ওর তো বয়স একটু বেশি হয়ে গেল, ওর কি আসতে কোনো সমস্যা হবে কিনা, বা এই ধরনের ক্ষেত্রে বয়সের কোনো লিমিট আছে কিনা। আর থার্ড কোয়েশ্চেন হলো, আমার মাদার ইন ল, উনি গত অক্টোবরে আসার কথা ছিল, গত অক্টোবরে ওনার 1 ইয়ার পার হয়ে গেছে। সো কোভিডের কারণে উনি আসতে পারে নাই। সো ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে যে নতুন যে ইমিগ্রেশন আপডেট আছে, বা যেহেতু এটা প্যান্ডামিক একটা সময় চললো, এই ধরনের কি কোনো কনসিডারেশন আছে কিনা যে ওনারা আবার আসতে পারবে বা দাঁড়াতে পারবে, অথবা কি করণীয় উইদাউট নতুন ভাবে অ্যাপ্লাই করা ছাড়া? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস अगेन। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। 3টা প্রশ্ন। ধন্যবাদ। 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে এখনই আপনার ভাইয়ের যে নতুন ওয়াইফ, তার নাম ঠিকানা দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিয়ে এটা এখনই অ্যাড করা উচিত। তারা পরে চাওয়ার দরকার নেই, আপনি এখনই ইচ্ছা করলে পারেন। ল হচ্ছে, আপনি যখনই আপনাদের পিটিশনারের বা অ্যাপ্লিক্যান্টের কোনো ধরনের স্ট্যাটাসের পরিবর্তন হয়, তখন আপনাকে অবশ্যই তারা জানাবেন, আপডেট করবেন। যদি যত দেরি হবে তারা ভাববে আপনি এটা ফেক ডকুমেন্ট দিচ্ছেন। তো যখনই হচ্ছে, আপনি এই মুহূর্তেই সবকিছু প্রসেস করা উচিত। আপনি কারো পরামর্শ নিয়ে অ্যাটর্নি এট ল, অথবা আপনি নিজেই করতে পারেন, অথবা যদি কোনো অ্যাটর্নির পরামর্শ নেন, তার সাথে সে সরাসরি আপনার কাজটা করবে। নাম্বার 2, আপনার সেকেন্ড কোয়েশ্চন ছিল আপনার ভাইয়ের মেয়ে 20 বছর। আমরা অতীতে দেখেছি 30 বছরের ছেলে মেয়েরাও আসছে যদি আপনার সিএসপি এর আন্ডারে পড়ে। তো আপনার যে ভাইয়ের ভাতিজির বয়স 20 বছর, এটা হয়তো বা সমস্যা হওয়ার কথা না। যখন ভিসা ইস্যু করবে তখনই দেখা যাবে বয়সের সিএসপি এর অধীনে পড়ে কিনা। আর থার্ড প্রশ্ন ছিল আপনার মা যে দেশ থেকে
শাশুড়ি মা, হ্যাঁ, দেশ থেকে উনি আসে না, 1 বছর লেট হয়ে গেছে। সাধারণত নিয়ম হচ্ছে আপনি রিটার্নিং রেসিডেন্ট হিসাবে আপনি এমবাসিতে যাবেন, ফর্ম ফিল আপ করবেন, DS 117 ফিল আপ করার পরে তারা আপনাকে আবার বিভিন্ন নিয়মাদির মাধ্যমে আপনাকে নিয়ে আসবে। অনেকে করে কি, অনেকে রিস্ক নিয়ে বাংলাদেশ থেকে চলে আসে, অথবা বাংলাদেশ এয়ারপোর্ট অনেক সময় ধরে না, আমেরিকায় আসলে তারা হয়তো ঢুকতে দেবে, নাও দিতে পারে, কিন্তু আপনার গ্রিন কার্ডটা তারা রেখে দেবে। যদি আপনাদের সিটিজেনশিপ আছে, যেহেতু আপনার ইমিডিয়েট ক্যাটাগরি, আবার হয়তো রিঅ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করতে পারেন যদি খুব ইমার্জেন্সি হয়। আর না হলে, যদি ইমার্জেন্সি না হয়, আপনি দেশে সাধারণত মানে রিটার্নিং রেসিডেন্ট হিসাবে অ্যাপ্লাই করবেন, তারপর তারা 2-3 মাসের ভিতরে ভিসাটা আবার আপনার ফাইলটা দিয়ে দেবে। আর একটি প্রশ্ন নিতে পারবো অ্যাটর্নি মঈন চৌধুরী? অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি মোহাম্মদ রহমান লং আইল্যান্ড থেকে বলছি। আমার ইমিগ্রেশন ব্যাপারে 2টা প্রশ্ন। জি। প্রথমটা হলো, আমি সিটিজেনশিপ পাওয়ার পরে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি এবং ওর গ্রিন কার্ডের মেয়াদ হবে 3 বছর এই মে মাসের 10 তারিখে। আমি কি এই মাসে ওর জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি আরো ওয়েট করতে হবে? আর আরেকটি প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি আচ্ছা। গ্রিন কার্ড পাওয়ার পর থেকে আমি যখন আমেরিকার বাইরে যাই এবং আমেরিকাতে ঢুকি, তখন আমার ইমিগ্রেশন অফিসার আটকায় এবং ওয়েটিং রুমে 2 থেকে 3 ঘন্টা রাখার পরে বলে, ইউ আর ওকে, ইউ ক্যান ফাইন, ইউ ক্যান গো। এবং এখন সিটিজেনশিপ হওয়ার পরও সেম হিস্টোরি। তবে আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই ফ্যামিলি আমার জন্য ওয়েটিং করতে থাকে 2-3 ঘন্টা বাইরে, তো এইটা কিভাবে আমি নিরসন করতে পারি, এটার উপায় কি? আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার সেকেন্ড প্রশ্নটা বলি আপনাকে। হয়তো আপনি কোনো লিস্টে, টেররিস্ট লিস্ট বা যে কোনো লিস্টে আপনার নামটা হয়তো ভেরি কমন নেম, যেই কারণে আপনাকে সব সময় তারা আপনাকে হোল্ড করে এবং কথাবার্তা বলে প্রশ্ন করে, যেহেতু আপনার আগে কোনো ইমিগ্রেশন সমস্যা ছিল না। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, TSA থেকে আপনি অ্যাপ্লাই করে ক্লিয়ারেন্স নিতে পারেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, সবকিছু হবে, ফি দেবেন। তবে ক্লিয়ারেন্স নিলে পরে এই কাগজটা থাকলে আপনার হয়তো এই সমস্যাটা হবে না। এটা আপনি সরাসরি অ্যাপ্লাই করতে হবে TSA এর মাধ্যমে, দেন ইউ ক্যান রিজলভ দিস প্রবলেম। সবাই এটা করে না, আবার সবার ক্ষেত্রে হয় না। আপনি যদি করতে চান, ইচ্ছা করলে করতে পারেন। আর আপনার প্রথম প্রশ্নটা আমি হয়তো ভালোভাবে খেয়াল করি নাই, আর নূপুর যদি একটু এক্সপ্লেইন করতে পারেন। আপনাকে সহায়তা করি। তিনি বলেছেন তিনি সিটিজেনশিপ হওয়ার পরই তার ওয়াইফের জন্য আবেদন করেন এবং মে মাসে 3 বছর হয়ে যাবে তার ওয়াইফের যে গ্রিন কার্ডটি। তিনি এখন জানতে চাচ্ছেন যে এখনই কি আবেদন করবেন তার ওয়াইফের সিটিজেনশিপের জন্য? কখন করা উচিত? তার ওয়াইফ যদি পার্মানেন্ট গ্রিন কার্ড পেয়ে থাকে, 10 ইয়ার্সের গ্রিন কার্ড পেয়ে থাকে এবং তার স্পাউসের সাথে 3 বছর, গ্রিন কার্ড পাওয়ার ল হচ্ছে গ্রিন কার্ড পাওয়ার পর থেকে, সিন্স শি ইজ বিং পার্মানেন্ট রেসিডেন্ট, ওই দিন থেকে 3 বছর যদি সে অতিবাহিত হয়ে থাকে তার হাজবেন্ডের সাথে, যে আমেরিকান সিটিজেন, দেন শি ক্যান অ্যাপ্লাই ফর US সিটিজেনশিপ আন্ডার 3 ইয়ার্স ক্যাটাগরিতে। মানে আবেদন করতে পারবেন, রাইট? আবেদন করতে পারবেন, হ্যাঁ। মানে মে মাসে যদি হয়ে যায় তাহলে যদি 3 বছর, যদি সে 3 বছর গ্রিন কার্ড পাওয়ার পরে 3 বছর যদি তার সাথে থাকে সিটিজেনের সাথে, তাহলে আর যদি তার গ্রিন কার্ডটা 10 বছরের হয়ে থাকে, কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হবে না, হওয়া উচিত না। আচ্ছা, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে খুব সুন্দর একটি বিষয় ভিত্তিক আজকে আমরা আলোচনা করেছি, যেটি আমাদের জন্য খুব দরকার ছিল, অ্যাটর্নি মঈন চৌধুরী উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো, ইমিগ্রেশন একটা খুবই স্পর্শকাতর বিষয়। আমি সব সময় বলি, রং হেল্প অলওয়েজ হার্ট। আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু আমরা যেন সম্পূর্ণ না জেনে কাউকে যেন হেল্প না করি। আবারও বলছি, ইমিগ্রেশনের মোটোতে লেখা থাকে রং হেল্প অলওয়েজ হার্ট। আমরা রং হলে কাউকে যেন হেল্প না করি, না জেনে কাউকে যেন হেল্প না করি। আমি সবসময় আবারও বলি, আপনারা জানেন আমি অ্যাক্সিডেন্ট কেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং ওয়ার্কার্স কম্পেনসেশন সব ধরনের কেসে মানুষকে মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করতেছি, এখনো চলছে। যদি আপনারা কোনো সময় ওয়ার্কার্স কম্পে থাকেন, বেনিফিট যারা নিচ্ছেন তারা আনএমপ্লয়েড বেনিফিট চেষ্টা করবেন না, কারণ একটার সাথে একটা সাংঘর্ষিক কনফ্লিক্ট। আবারও বলি, ওয়ার্কার্স কম্প যারা নিচ্ছেন, পাচ্ছেন টোটাল ডিসেবল দেখিয়ে, তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট যোগ্য না। আবার আনএমপ্লয়মেন্ট যারা নিচ্ছেন তারা কিন্তু ওয়ার্কার্স কম্পের যোগ্য না। আনএমপ্লয়মেন্টে সবসময় বলতে হয় আপনি কাজ করার যোগ্য, আর ওয়ার্কার্স কম্প কাজের জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন যদি আপনি টোটাল বেনিফিট চান, আপনাকে বলতে হবে যে আমি টোটালি ডিসেবল অথবা পার্শিয়াল ডিসেবল। কিন্তু
চিকিৎসা যদি করেন কোনো সমস্যা নাই, ওয়ার্কার্স কম দিয়ে যদি চিকিৎসা করেন, কাজের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি যদি মনে করেন যে কাজ করার যোগ্য, তাহলে আপনারা পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, খুব সুন্দর বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে দর্শক আপনারাও ভালো থাকবেন। জি, সুস্থ থাকবেন। নেটওয়ার্ক আজকে ক্লিয়ার ছিল না, ছোটখাটো এটি হয়, তারপরে এই কোভিডের সময় আপনি বাসা থেকেও যে সময়টি দিচ্ছেন সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সব সময় চেষ্টা করি, TVN 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে, সেটি রাজনীতি হোক, অর্থনীতি হোক, আইনি বিষয় হোক, সেই তথ্যটি দিয়ে আপনাদের সহায়তা করা। সবাই ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।